আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক সংস্কার চলতেছে এবং বিভিন্ন সংস্কারের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশে যে 2 কোটি বেকার আছে, সেই বেকারদের নিয়ে এখন পর্যন্ত আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই বাংলাদেশের যে এই জনশক্তিকে যেন একটা দক্ষ জনশক্তিকে যেন কাজে লাগানো যায়। তাদেরকে যেন প্রোডাকশনে, উৎপাদনে সহায়কভাবে ভূমিকা পালন করার যে সুযোগ, সেই সুযোগ যেন রাষ্ট্র করে দেয়। এটা যুব সমাজ অধীর আগ্রহে দেখতে চাচ্ছে। আপনি যদি গ্রাম, নগর, শহর, উপশহর, মহানগর বিভিন্ন জায়গায় যদি আপনি জরিপ করে দেখেন, দেখবেন যে অসংখ্য মানুষ, অসংখ্য স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ করে তারা কিন্তু বেকার অবস্থায় আছে এবং তাদের যে সামনের দিকে যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা তারা অন্ধকার দেখতেছে। তারা সামনের দিকে কি করবে, কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করবে, তাদের যে ক্যারিয়ার মেকআপমেন্ট, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু খুবই কনসার্নড। তারা খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছে। আর এই হতাশাগ্রস্ত থেকে একজন যুবক কিন্তু সে ভিন্ন পথে, খারাপ পথে, বিভিন্ন দিকে কিন্তু পদচারিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের এই সমস্ত যে জনশক্তি আছে, এই দক্ষ জনশক্তিকে যেন বিভিন্ন প্রপার ওয়েতে যেন কাজে লাগানোর সুযোগ করে দেয়। আর রাষ্ট্রের যে সমস্ত জব সেক্টর, সেই জব সেক্টরে তো লিমিটেশন অল্প, বাট প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রী যারা একাডেমিক ইয়ার শেষ করে বের হচ্ছে, তারা কিন্তু যে উদ্যোক্তা হবে, তারা যে কিছু করবে, সেই সুযোগগুলো তো রাষ্ট্র সংকুচিত করে রাখছে। সেই সংকুচিত করার একটা প্রথম এবং প্রধানত আমি দিক মনে করি, সেটা হচ্ছে, ধরুন সাপোজ একজন পড়াশোনা করে কেউ সে ফুড কর্নার দিবে, অথবা সে কোনো একটা খামার দিবে, কোনো একটা দোকান দিবে, কোনো একটা কিছু হোমমেড কিছু করবে। সেই জিনিসটা করতে গেলে তাকে কিন্তু দোকান ভাড়া লাগতেছে, একটা বড় অঙ্কের দোকান ভাড়া লাগতেছে, এবং সে কিন্তু তার তো ক্রেডিট সাপোর্ট সে পাইতেছে না। এনজিও বিভিন্ন ফোরাম থেকে কিন্তু ক্রেডিট সাপোর্ট পাইতেছে না, তো সেটা পাচ্ছে না। প্লাস যদি একটা সে দোকান নিতে যায় একটা মোড়ের ওপরে বা একটা রাস্তার উপরে মেন পয়েন্টে, যদি সে দোকান নিতে যায়, সেই ক্ষেত্রে তাকে দোকানের ভাড়া, এই জামানত বাবদ তাকে দিতে হচ্ছে 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা, বা ক্ষেত্র বিশেষে যদি ভালো জায়গায় ভালো প্লেসে হয়, সেই ক্ষেত্রে আরও বেশি জামানত দিতে হচ্ছে। তো সে তো পুঁজি পাইতেছে না, সে আবার জামানত দিবে কেমনে? জামানতের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু আমি মনে করি এটা অনেক বড় একটা বার্ডেন একজন তরুণ উদ্যোক্তার জন্য, খুবই বড় একটা বার্ডেন। ইসলামে আছে, আমরা যতটুক হাদিস কোরআন থেকে বা খুতবা থেকে জেনেছি, যে ইসলামে আছে যদি একটা দোকান মালিক জামানতের টাকা 1 লক্ষ টাকা নেই, তাহলে প্রতি মাসে মাসে যে তার ভাড়াটা নির্ধারিত হবে, সেই নির্ধারিতটা সেখান থেকে কেটে দেওয়া হবে। ধরুন সাপোজ 1 লক্ষ টাকা একজন মালিককে আপনি জমা দিলেন জামানত হিসাবে বা সালামি হিসাবে, সেই জামানতের টাকাটা তার কাছে গচ্ছিত থাকবে। সেই টাকাটা কিন্তু সে কোনো জায়গায় খাটাতে পারবে না। এবং ধরুন প্রতি মাসে আপনার দোকান ভাড়া বাবদ 10,000 টাকা করে নির্ধারণ করা হলো। সেই 10,000 টাকা কি ওই 1 লাখ টাকা করে আপনার প্রতি মাসে মাসে আপনার কাটবে। ধরুন সাপোজ যদি আপনি 2 মাস 3 মাস থাকেন, তাহলে বাকি টাকা দোকান ভাড়া বাবদ যে টাকাটা সে কেটে নেবে, বাকি টাকা আপনাকে ফেরত দিবে, এবং মালিকের ওই টাকাটা কোনো জায়গায় খাটানো উচিত হবে না। এইরকমই আমরা ইসলামে আছে, এরকমই শুনেছি। বাকিটুকা যারা মুফতি মুহাদ্দিস আছে তারা বিশেষ করে সেটা ফতোয়া দিতে পারবে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এতটুক স্বাভাবিক কমন সেন্সে আমরা এতটুক বুঝি যে তরুণ উদ্যোক্তাদের জন্য যে বার্ডেন, যে ভাড়া জামানত হিসাবে যে দোকান মালিক যে টাকাটা নেয়, সেটা অনেক বড় একটা বার্ডেন। ধরুন সাপোজ আপনার টোটাল ক্যাপিটাল আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে আপনি প্রোডাকশানের জন্য কিছু জিনিস তো কিনবেন না, আপনি জামানতের কাজে আপনি ব্যয় করবেন, তাহলে আপনার কাছে তো সম্ভবপর হয়ে উঠছে না। এই কারণে দেখা যায় অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তা বা কোনো একটা কিছু করবে, সেই সুযোগ কিন্তু হয়ে উঠছে না। এটা অনেক বড় একটা ইফেক্টেবল। সরকারের এখন উচিত, এবং যারা কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছে, তারা যদি এইটা নিয়ে একটা উদ্যোগ নেয় বা এটা নিয়ে একটা রুলস রেগুলেশনের আওতায় নিয়ে আসে,
যে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে আপনার হয়তো বা দ্বিমত থাকতে পারে যে মালিক তো সে টাকা খরচা করে সে বিল্ডিং বানাইছে, সে তো জামানত নিবে, ঠিক আছে, আপনার মতামত ঠিক আছে, কিন্তু সে তো বিল্ডিংটা তো আর যে ভাড়া নিচ্ছে সে তো আর বিল্ডিংটা নিয়ে চলে যাচ্ছে না মাথায় করে, তাই না? সে যদি বিল্ডিংটা ছেড়ে দেয় তার বিল্ডিং তো আর একদিনেই শেষ হয়ে যাচ্ছে না, তার তো একটা ইনভেস্ট, সেই ইনভেস্টের তো রেভিনিউ সে প্রতি মাসে মাসে তো পাবেই সে। সেই ক্ষেত্রে এই জিনিসটা ছাড় দেওয়া বা এই জিনিসটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসাটা আমি মনে করি জরুরি। এটা যদি হয়ে থাকে তাহলে অনেক তরুণ উদ্যোক্তারা তারা বিভিন্ন ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু কর্মসংস্থান করতে পারবে, দেশের বেকার সমস্যার সমাধান হবে। আপনি দেখবেন যে অনেকে কিছু করতে চায়, অনেক ছেলে মেয়ে যারা ইয়াং ছেলে মেয়ে আছে অনেকে কিছু করতে চায়, কিন্তু ওই জামানতের টাকা মেকআপ করার সামর্থ্য কিন্তু তার হয়ে ওঠে না। হয়তো বা সে 50,000 1 লক্ষ টাকা বাবার কাছে বা হয়তো বড় ভাইয়ের কাছে কারো কাছ থেকে নিয়ে হয়তো বা সে পুঁজিটা ক্যাপিটালটা সে তৈরি করলো, বাট সে জামানতের টাকাটা যে সে এককালীন দিবে সেই কিন্তু সমস্যাটা তার সেইখানেই হয়ে যাচ্ছে। তো বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে এবং একটা ট্রেন্ডিং মেসেজের মধ্যে আছে। অনেক তরুণ উদ্যোক্তা যারা আছে এটাকে সাধুবাদ জানাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে অনেক কথা বলাবলি হচ্ছে। আশা করছি এই বলাবলির মাধ্যমে যদি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই মেসেজটা যায়, তারা যদি রাষ্ট্রীয়ভাবে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যারা দোকান মালিক আছেন, যারা বড় ইনভেস্টর আছেন, তারা যদি তাদের মধ্যে যদি এই রেগুলেশনটা নিয়ে আসতে পারে তাহলে তরুণ উদ্যোক্তারা অনেক ভালো কিছু করার সুযোগ পাবে, দেশের বেকার সমস্যা সমাধানের একটা বড় ভূমিকা রাখবে তারা নিজে উদ্যোক্তা হয়ে। আমাদের অনেক অপরচুনিটি আছে, অনেক মানুষ অনেক ছেলেপেলে কিন্তু অনেক কিছু করতে চায়, বাট একটু সুযোগ পায় রাষ্ট্রের কাছ থেকে, একটু সুযোগ দরকার, হয়তো বা কোনো কর্মসংস্থানের উপর শর্ট ক্রেডিটে কিছু ক্রেডিট সাপোর্ট, তারপরে কোনো হেল্প সহযোগিতা, রাষ্ট্রের যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেই জায়গা থেকে ট্রেড লাইসেন্স, বিভিন্ন যে অবকাঠামোগুলো আছে সেইগুলো থেকে একটু ছোট ছোট সাপোর্ট, এগুলোই তো নাগরিক হিসাবে একটা ইয়াং সমাজ চাইতেই পারে না? তো এগুলো যদি পাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের বেকার সমস্যা সমাধানে একটা চরম ভালো একটা অবস্থা তৈরি হতে পারে বলে আশা করব এই সুষম বাংলাদেশে সুষম রাজনৈতিক পরিবেশ, সুষম রাজনৈতিক অবকাঠামো এবং সুষম সরকার কাঠামো যদি তৈরি হয়, আশা করব তারা এই সমস্ত বিষয়ের উপরে নজর দেবে। কারণ একটা যুব সমূহ হচ্ছে দেশের প্রাণ, যুব সমূহ হচ্ছে দেশের প্রোডাকশনের প্রথম এবং একমাত্র অবকাঠামো। তো সেটাকে তো আপনাকে কাজে লাগাতে হবে, তাই না? তো আশা করব সেটা হবে খুব অচিরেই। সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার সরল কথা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।